শহরে কিংবা গ্রামের জনদুর্ভোগের নানা চিত্র বৃত্তাকারে আমাদের নাগরিক জীবনে যন্ত্রণাদায়ক পরিস্থিতি সৃষ্টি করছে। জনদুর্ভোগে এইসব বাস্তব চিত্র তুলে ধরবে বৃত্ত। সাথে থাকছি আমি রিধিমা। জীবিকার তাগিদে ব্যস্ত রাজধানী ফুল বিক্রেতা থেকে শুরু করে নানা পেশার মানুষ। নেই কোনো ফুরসত, পেটের তাগিদেই নামতে হয়েছে রাজপথে। দর্শক, চলুন জীবনযুদ্ধে ধরাশায়ী সেসব মানুষের গল্প দেখে আসি। ব্যস্ত ঢাকায় শুক্রবারে কম জনসমাগম। ক্রেতা না পেয়ে অলস সময় পার করছেন ষাটোর্ধ্ব আব্দুল মতিন। গায়ে জোর নেই, তবুও গামছা পেঁচিয়ে কোনো মতে পানের পোটলা বইছে তার ক্লান্ত শরীর। এই মনে করেন এটা যা বেশি তাই পাঠায় মাসে 2,000 2,500 বা পাঠাই, খুব কষ্ট চলে। ইনকাম নেই তো, সিগারেটের দাম বেশি, বেচা কম। সারাদিনে মনে করেন 1500-1600 টাকা বেচা কিনি, আবার নিজে খাওয়ান, বাড়িতে দেওয়ান, আবার টুকটাক মাল উঠান, বাসা বাড়ি থাকি অবসর জায়গা। তো রাত্রে 2টা বাজে উঠে 1:30 বাজে উঠে যায়, সবাই জাগানো থাকি, মানে একটু ঘুম কিরম করতে পারতাম না, পেটের অভাবে লাগিয়ে গেছি। বিশ্ব শ্রমিক দিবসে জীবিকার তাগিদে বয়োবৃদ্ধ মতিনের মতো ব্যস্ত রাজধানীর ফুল বিক্রেতা থেকে শুরু করে নানা পেশার মানুষ। জীবন পীড়নে ধরাশায়ী সবাই। খুব সমস্যায় আছি। আমাদের সিএনজির যেটা ইনকাম ছিল ওভার বার হয়েছে, পাটাও বার হয়েছে, তারপরে আবার ওর যে অটো রিক্সা। শ্রমিক দিবস ঠিক আছে, শ্রমিক দিবস যদি আজকে পালিত করতে যাই তো না খায় মরতে হইব বাবা। কাজে বেরোইছি, ধরেন আমরা তো গরিব মানুষ, বাসায় বসে থাকলে কি আর আমাদের পেট চলবে? দিন শেষে অমোঘ নিয়তি একটাই কথা জানান দেয়, বাঁচতে হলে রাজপথে পা বাড়াতেই হবে। না পাওয়ার শত আক্ষেপ নিয়ে ঘুমিয়ে পড়ে এই শহরে ভোরের আলো ফোটার আগে কিছু মানুষ নেমে পড়েন জীবন জীবিকার লড়াইয়ে। শহরের সব ব্যস্ততার পেছনের সারিতে আছেন তারা, যাদের শ্রম ঘামে গড়ে উঠেছে এই শহর। 20 বছর আগে রাজশাহী থেকে কাজের সন্ধানে এই শহরে এসেছিলেন ফজু মিয়া। স্বপ্ন ছিল দারিদ্র্যের চক্র ভেঙে নতুন এক জীবন গড়ার, কিন্তু 2 দশক পর সেই স্বপ্ন যেন চাপা পড়ে গেছে বালুর স্তূপের নিচে। প্রতিদিন ভোররাত থেকে শুরু হয় তার জীবন সংগ্রাম। আধমন বালির টালি টেনে দিন শেষে আয় হয় মাত্র 400 থেকে 500 টাকা। কাজের মজুরি বাড়েনি, কিন্তু জিনিসের দাম বাড়ে গেছে। এই টালি টানছে হলো 4 টালি 10 টাকা, 8 টালি 20 টাকা। এত কাজ করেও ধান জামারে পুষায় না বা আমরা চলতে পারি না। এই ঘাটেই থাকেন শকিনা বেগম, সবাই তাকে চিনে শকিনা খালা নামে। স্বামীহারা এই নারী সংসারের সব দায় কাঁধে নিয়ে 15 বছর ধরে লড়ছেন এই বালুর ঘাটে। আমাকে কাজে কোনো ঘন্টা নাই, আমরা রাতে 3টা থেকে এখানে কাম চালু হয়, টাকা কামাই করে কোনো বাজার সদাই কোনো কিছু হয় না, আর অনেক কষ্ট হয়ে যায়। বছরের পর বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাল মিয়াদের মতো শ্রমিকরা খেটে যাচ্ছেন অমানসিক পরিশ্রম। তবুও বাড়েনি মজুরি, কমেনি কর্মঘণ্টা। খরচ বেশি, ইনকাম কম। আমরা কি করব? শ্রমিক দিবস দিয়ে কি করব? শ্রমিক দিবস তো আসে আর যায়। এই যে রাত 3টাতে আমরা এই যে বিকেল 5টা পর্যন্ত কাজ করি, আমাদের মজুরি আছে 500, 400, 600 এরকম। আমরা কিছু পাইনি সরকার থেকে আজ পর্যন্ত, কোনোদিন কিছু দেয়নি আমরা। তাদের কাজে না আছে নিশ্চয়তা, না আছে নিরাপত্তা, তবু থেমে নেই জীবন। শ্রমিক দিবসে যখন পুরো বিশ্ব অধিকার আর সম্মানের কথা বলে, তখন এই মানুষগুলোর গল্প কি কানে পৌঁছায় কোনো হর্তাকর্তার? কর্মক্ষেত্রে বৈষম্য না কাটায় হতাশা জানিয়েছেন গাজীপুরের নারী শ্রমিকরা। একই পদে সমান সমান কাজ করলেও মজুরি বা বেতন বৈষম্য করে করে খাচ্ছে তাদের, অথচ বছর কেটে যায় বস্তা ভরা বলিতে। গাজীপুরের শ্রমবাজার তৈরি পোশাক কারখানার পাশাপাশি শ্রমিকরা কাজ করছেন কৃষিকাজ, মাটি কাটা, ভবন নির্মাণ এবং ইটভাটায়। সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে চলছেন তারা। গৃহবধূ থেকে শুরু করে কিশোরীরাও জীবিকার তাগিদে নেমে পড়ছেন কর্মযজ্ঞে। জীবনটা অনেক কষ্টের জীবন, আসলে যে আমরা বেতন পাই এই বেতনে কিন্তু আমাদের পোষায় না। আঙ্গর সংসার চলে না, রুম ভাড়া দেবার হয় না, 600 টাকা হাজিরা পায়। আঙ্গর যদি 800 টাকা হাজিরা দেয় তাহলে আঙ্গর সংসারটা ভালো মতো চলতো। দৈনিক 500 টাকা হাজিরা, তা দিয়ে আমাদের সংসার আদি চলে না। বউ বাচ্চা লেখাপড়া
চলা যায় না। এই 2 দিন বসে থাকলে আমাদের চলা খুব কষ্ট হয়ে যায়, বাসা ভাড়া দিতে পারি না, ভালো বাসা নিতে পারি না, একটা ভাড়া ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাতে পারি না। তবে এই পরিশ্রমের যথাযথ মূল্যায়ন এখনো অধরা। একজন পুরুষ শ্রমিক যেখানে দৈনিক 6 থেকে 700 টাকা আয় করেন, সেখানে একই কাজ করে নারীরা পান মাত্র 400 থেকে 500 টাকা। 500 টাকা করে রোজ দেয় দৈনিক দিন। সুযোগ সুবিধা তো সরকার দিলে অনেক কিছুই দিতে পারে, কিন্তু যা দেয় তাতে নারীদের মন মতো হয় না। গাজীপুরের বিভিন্ন কারখানায় অপারেটর বা হেল্পার পদে নারী শ্রমিকদের আধিক্য থাকলেও সুপারভাইজার বা ম্যানেজারিয়াল পদের সিংহভাগই পুরুষদের দখলে। এমনকি ওভারটাইম এবং অন্যান্য বোনাসের ক্ষেত্রেও নারীরা বৈষম্যের শিকার হন। আমার কপালত দুঃখ, আমার একটা ছেলে ভাত দেয় না, আমি না পায়া পাত্র ভাঙা কাজ করে চলি। বাড়ির কাম করি, ধানের কাম করি, একে যা যা যাবতীয় কাম করা নাকি শোক। কারখানায় যাতায়াত ও নিরাপত্তা নিয়েও রয়েছে প্রশ্ন। শ্রমিক অধিকার কর্মীরা বলছেন, বছর ঘুরে মে দিবস এলেই তাদের কথা আলোচনায় আসে, কিন্তু বাস্তবতা একেবারেই উল্টো। আমরা 30,000 টাকা বেতনের দাবি জানিয়েছি। তাছাড়া মাতৃত্বকালীন ছুটি 6 মাসের আমরা দাবি জানিয়েছি। দেশের তৈরি পোশাক খাতের চাকা সচল রাখতে সবচেয়ে বড় ভূমিকা রাখছেন এই নারীরা। কিন্তু মে দিবসের এত বছর পরও কর্মক্ষেত্রে কতটুকু মর্যাদা পেলেন তারা, সে প্রশ্ন থেকেই যায়। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও ধামরাই নেই ডাম্পিং ব্যবস্থা। গৃহস্থালী বর্জ্য মহাসড়কের পাশে ফেলে রাখায় চলাচলে ভোগান্তির পাশাপাশি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। 1999 সালে 9টি ওয়ার্ড ও 12টি মৌজা নিয়ে যাত্রা শুরু করে ধামরাই পৌরসভা। এখানে বসবাস করেন প্রায় 1 লাখ মানুষ, কিন্তু এত বছরেও গড়ে ওঠেনি কোনো নির্দিষ্ট ডাম্পিং স্টেশন। ফলে দীর্ঘদিন ধরেই সড়কের পাশেই ফেলা হচ্ছে পুরো পৌরসভার বর্জ্য। পৌরসভার কেলিয়া এলাকায় বাংলাদেশ বেতার সংলগ্ন মহাসড়ক সহ বেশ কয়েকটি পয়েন্টে খোলা জায়গায় ফেলা হচ্ছে পৌরসভার গৃহস্থালী বর্জ্য। এতে পরিবেশ দূষণের পাশাপাশি ছড়িয়ে পড়ছে তীব্র দুর্গন্ধ। ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে এখানে পৌরসভাতে আমাদের রিপোর্ট করা হয়েছে যে রাস্তায় যে মানুষ চলাচল করে, অনেক মানুষ চলাচল করে, যে মানুষের দুর্গন্ধে চলাচলের অবস্থা খুবই খারাপ, নাজুক অবস্থা। আমরা যে যাওয়া আশা করি, আমাদের এই যে দুর্গন্ধ ছড়ায়, এতে আমাদের রোগ জীবাণু আমাদেরকে এই সমস্যা করে। স্থানীয়দের অভিযোগ, প্রায় 3 বছর ধরে একই জায়গায় বর্জ্য ফেলা হচ্ছে। এতে একদিকে পরিবেশ দূষণ বাড়ছে, অন্যদিকে সড়কে চলাচলকারীরাও পড়ছেন চরম দুর্ভোগে। এই পথ দিয়ে প্রতিনিয়ত অসংখ্য রিক্সা চলাফেরা করে এবং ময়লার গাড়ির জন্য অনেক সময় রিক্সা অ্যাক্সিডেন্ট হয়, অনেক সময় যানজট সৃষ্টি হয়। এক গাড়ি ময়লা ফেলাই দিয়ে আর ওদিকে ফেলাই কিনলে আর এই যে আস্তা পড়ছে, এগুলো ভেকু দিয়ে টানি ফেলতে। পৌর কর্তৃপক্ষ বলছে, জমি সংক্রান্ত জটিলতার কারণে এখনো ডাম্পিং স্টেশন স্থাপন করা সম্ভব হয়নি। তবে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে আশ্বস্ত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইতিমধ্যে বেশ কিছু খাস জমি দেখেছি, 2-3টা পয়েন্ট। এর মধ্যে যেটা ব্যবস্থা করা যাবে বা বাস্তবায়নযোগ্য হবে, আমরা সেটা বাস্তবায়ন করব। আর আশা করি খুব শীঘ্রই আমরা মন্ত্রণালয়ে এ ব্যাপারে প্রস্তাব প্রেরণ করব। দ্রুত নির্দিষ্ট ডাম্পিং স্টেশন স্থাপন না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। টিনের ভাঙাচোরা ঘর, নেই বিদ্যুৎ কিংবা শৌচাগার, এমনই নানা সংকটের মধ্যে পাঠদান চলছে হতদরিদ্র শিশুদের। শিক্ষকেরা বছরের পর বছর বিনা বেতনে পড়ে গেলেও মিলেনি কোনো সরকারি সুযোগ সুবিধা। হতদরিদ্র শিশুদের প্রাথমিক শিক্ষার কথা ভেবে রূপগঞ্জ উপজেলার ভায়েলা মিয়াবাড়িতে 1992 সালে 33% জমি দান করেন তৎকালীন শিক্ষক সুফিয়া বেগম ও তার স্বামী হাজী আইয়ুব আলী ভুইয়া। কিছুদিন পর 4 কক্ষের একটি টিনের ঘরে শুরু হয় জ্ঞানের আলো ছড়ানোর কাজ। কিন্তু 3 দশক পেরিয়ে গেলেও স্কুলটিতে লাগেনি উন্নয়নের ছোঁয়া। বর্তমানে 4 জন শিক্ষক দিয়ে চলছে পাঠদান। জরাজীর্ণ টিনের চালে বৃষ্টি হলেই ভিজে যায় বই খাতা। বিদ্যুৎ না থাকায় গ্রীষ্মকালে শিক্ষক শিক্ষার্থীদের সইতে হয় নিদারুণ কষ্ট। সীমানা প্রাচীর না থাকায় পাশের পুকুরে পড়ে প্রায় দুর্ঘটনার শিকার হয় শিক্ষার্থীরা। ভাঙাচোরা, আমরা বৃষ্টি এলে পড়ালেখা করতে পারি না, আমাদের স্কুলে অনেক সমস্যা হয়, আমাদের টয়লেটটা নষ্ট, আমরা কখনো টয়লেটে যেতে পারি না। এখানকার শিক্ষকরাও একসময় এই স্কুলেরই ছাত্র ছিলেন। মায়ার টানে বছরের পর বছর বিনা বেতনে শিক্ষার আলো বিলিয়ে যাচ্ছেন তারা। বারবার আবেদন করেও স্কুলটি সরকারি হয়নি বলেও জানান তারা। 13 সালের জানুয়ারি মাস থেকে এই পর্যন্ত আমরা বাচ্চাদেরকে বিনা স্বার্থে চেষ্টা করতেছি শিক্ষা দেওয়ার জন্য। স্কুলের মানে কোনো সরকারের জন্য বহুত কাজ দিয়েছি, আমরা কিছু করছি, মাস্টাররা কোনো বেতন পাইতেছে না। এই 16 বছরে আওয়ামী লীগের আমলে এগুলো কিছুই ছিল না,
আমরা বহুত দৌড়াদৌড়ি করছি, এই জন্য সরকারি করার জন্য করতে পারি নাই। ভগ্নদশার স্কুলটির উন্নয়নের আশার কথা শোনালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই শিক্ষার্থীদের জন্য এই স্কুলটি একমাত্র ওয়ে। তো আমরা সরকারিভাবে যদি কোনো বরাদ্দ আসে আমরা অচিরেই সেখানে বরাদ্দ দেবো। ইনশাল্লাহ আমরা আশা করছি যে অচিরেই এই স্কুলটি সরকারি স্কুল হিসেবে রূপান্তরিত হবে। দর্শক, এই পর্যায়ে নিতে হচ্ছে বিজ্ঞাপন বিরতি। ফিরে এসে জানাবো রাজশাহী নগরী শব্দ দূষণের খবর, সাথেই থাকুন। যান চালকদের স্বেচ্ছাচারিতা এবং কর্তৃপক্ষের নজরদারির অভাবে রাজশাহী নগরীতে বেড়েই চলেছে শব্দ দূষণ। হাসপাতাল ও আবাসিক এলাকাতে শব্দ দূষণের এই মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি, যাকে বিশেষজ্ঞরা জনস্বাস্থ্য এবং পরিবেশের জন্য মারাত্মক হুমকি বলে মনে করছেন। সরকারিভাবে ঘোষণা না হলেও সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থা, প্রাচীন ঐতিহ্য এবং অসংখ্য মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের কারণে বাংলাদেশের অন্যতম শিক্ষা নগরী হিসেবে পরিচিত রাজশাহী। সময়ের পরিক্রমায় একসময়ের শান্ত নিরিবিলি শহরটি জনসংখ্যা ও যানবাহনের সংখ্যা বৃদ্ধির ফলে শব্দ দূষণের নগরীতে পরিণত হয়েছে। রেলগেট, সাহেববাজার, লক্ষ্মীপুর, ভদ্রাসহ গুরুত্বপূর্ণ এলাকায় আশঙ্কাজনক হারে বেড়েছে শব্দ দূষণ। আমার মনে হয় যে প্রভাবটা পড়ছে শিশুদের প্রতি। প্রয়োজনে অপ্রয়োজনে অনেকে হর্ন বাজাচ্ছে। এই হর্ন বাজানোর কারণে বিরক্তকর অবস্থা এবং আমাদের ব্রেনেরও সমস্যা হচ্ছে। বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির শিক্ষক জাকির হোসেন খান বলেন, 4 বছরের ব্যবধানে প্রায় 12 ডেসিবেল বেড়েছে দূষণ। 24-এ আমরা পেয়েছিলাম ম্যাক্সিমাম অ্যাভারেজ 96 ডেসিবেল, 25-এ আমরা পেয়েছিলাম ম্যাক্সিমাম অ্যাভারেজ 97 ডেসিবেল এবং 2026 সালে আজকে সকালে আমরা পেয়েছি ম্যাক্সিমাম অ্যাভারেজ 100.5 ডেসিবেল। দীর্ঘ সময় উচ্চ শব্দের কারণে শ্রবণ শক্তি নষ্ট হওয়া বা কমে যাওয়া এবং কাজকর্মে মনোযোগ কমছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। যে শব্দ দূষণ মেইনলি আক্রান্ত হয় মানুষজন, আমরা অন্য প্রাণীর ক্ষেত্রেও অবশ্যই হয়, কিন্তু শহর অঞ্চলে আমরা যেহেতু এখানে ঘনবসতিপূর্ণ এলাকা, ফলে মানুষজনের আমাদের যে শব্দ শুনবার যে মাত্রা, বিভিন্ন একটা জোন থাকে। বিধি অনুযায়ী বাণিজ্যিক এলাকায় দিনের বেলায় শব্দের সর্বোচ্চ সীমা 70 ডেসিবেল, কিন্তু চালকদের অসচেতনতা এবং আইন মানতে বাধ্য করতে কর্তৃপক্ষের ঢিলেমির কারণে বাড়ছে শব্দ দূষণ, এমনটাই মত বিশেষজ্ঞের। রায়হান ইসলাম, গ্রিন নিউজ, রাজশাহী। সিলেট নগরীতে দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে প্লাস্টিক বর্জ্য। প্রতিদিন বিপুল পরিমাণ পলিথিন ও প্লাস্টিক জমি তৈরি করছে নগরবাসী জীবনের নানা দুর্ভোগ। ড্রেন, খাল ও নদী ভরাট হয়ে তৈরি করছে জলাবদ্ধতা ও স্বাস্থ্য ঝুঁকি। সিলেট সিটি কর্পোরেশনের তথ্য মতে প্রায় 10 লাখ মানুষের এই নগরে প্রতিদিন গড়ে জমা হচ্ছে প্রায় 500 টন প্লাস্টিক ও পলিথিন বর্জ্য। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন এলাকায় জমে থাকা বর্জ্যে নাকাল নগরবাসী। বিশেষ করে দক্ষিণ সুরমার পাড়াইর চক এলাকায় তৈরি হয়েছে বিশাল বর্জ্যের স্তূপ, যা স্থানীয়দের জন্য চরম দুর্ভোগের কারণ। অপচনশীল প্লাস্টিক ড্রেন, খাল ও নদীতে জমে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত করছে, ফলে বৃষ্টির সময় বাড়ছে জলাবদ্ধতার ঝুঁকি। একই সঙ্গে জমে থাকা পানিতে বাড়ছে মশার বংশবিস্তার, ছড়াচ্ছে নানা রোগবালাই। তো বৃষ্টির মৌসুম, বন্যায় আমাদের অনেক ক্ষতি হয়ে যায়, বন্যা মৌসুমে পানি এসে যায়। পলিথিনগুলো নেওয়ার পরে পলিথিনগুলো যত্রতত্র পালিয়ে যায়। পলিথিন অপচনশীল হওয়ায় পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এদিকে পরিস্থিতি মোকাবিলায় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। আমাদের কাছে বিভিন্ন প্রপোজাল এসেছে যে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের, তো এগুলো নিয়ে আমরা অচিরেই এই ধরনের কোনো একটি প্রকল্প আমরা নিব, যেটা থেকে বর্জ্য থেকে অন্তত বিদ্যুৎ তৈরি করা যায় কিনা। কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোই এখন সময়ের দাবি। এক সময়কার নদ নদী ও খাল বিলে ঘেরা রাজবাড়ি এখন পানিশূন্য হয়ে মরুভূমিতে পরিণত হতে চলেছে। স্থানীয়রা দাবি করছেন, দখলদারদের থাবায় সংকুচিত হয়েছে নদী, আর প্লাস্টিক ও শিল্প বর্জ্যে বিষাক্ত হয়ে গেছে টিকে থাকা অল্প কিছু জলাশয়। পদ্মাপাড়ের জেলা রাজবাড়ী মানচিত্রে একসময় ছিল ছোট বড় 8টি নদ নদী আর অসংখ্য খালবিল। দখলদার দৌড়াতে সেখানে আজ শুধুই হাহাকার।
জেলার ঐতিহ্যবাহী চন্দনা নদী চলে যাচ্ছে ইতিহাসের পাতায়। কোথাও হাঁটু পানি, আবার কোথাও দখল করে চলছে চাষাবাদ, কোথাও আবার নির্মাণ হচ্ছে কাঁচা পাকা স্থাপনা। খাল ভরার পরে এই যে সবার জায়গা কয় আমাদের, ও কয় আমার জায়গা, ও কয় আমার জায়গা। দল করে করতে করতে এখন আমাকে নাওয়ার নদীটা মেরে লাগছে। এখানে যেসব বাসাবাড়ি করছে এটা তো ঠিক না। কেবল দখলেই নয়, দূষণেও বিপর্যস্ত নদ নদী, জলাশয়। পৌরসভা ও হাটবাজারের বর্জ্য ফেলার কারণে পানির রং যেমন কালচে হয়েছে, তেমনি ছড়িয়ে পড়েছে উৎকট দুর্গন্ধ। এতে হুমকিতে পড়েছে জলজ প্রাণী, এমনকি সেচ কাজেও ব্যবহার করা যাচ্ছে না দূষিত পানি। পৌরসভার একটা নির্ধারিত ডাস্টবিন থাকা সত্ত্বেও এখানে প্রতিনিয়ত এখানে ময়লা আবর্জনা ফেলানো হয়। এটা সরকারি জমি বেদখল হয়ে গেছে, আমরা পুনরায় এর সমাধান চাই। স্থানীয় সংসদ সদস্য জানালেন, বেদখল নদ নদী ও খালবিল পুনরুদ্ধারে নতুন করে কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আমাদের এই এলাকায় যে সমস্ত খালগুলো বেদখল আছে এবং যে সমস্ত খালগুলো এখনও নানা রকমভাবে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, সেই খালগুলোকেও আমরা কেটে পর্যায়ক্রমে আমরা কার্যকর করে তুলব ইনশাআল্লাহ। প্রাণ ও প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী নদ নদী খালবিল উদ্ধারে সরকার শতভাগ আন্তরিক হবে, এমনটাই চাওয়া সাধারণ মানুষের। ক্রেইন টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বৃত্ততে আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো। আর সে পর্যন্ত ক্রেইন টিভি নিউজ ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে।